যখন তোমাদের তাকাতে হবে সামনে না, যখন মিরর ওয়ার্ল্ডে আসবে সবসময় তাকাতে হবে নিচের দিকে, কারণ এই বেন্ডিংটা কোথায় করছে। তুমি যদি এই জায়গায় না দেখে সরে চলে যাও, ধাক্কা খেয়ে যাবে। এই দেখো রাস্তা দেখো, রাস্তায় এসলো, এসে 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 ওখানে নিচের দিকে তাকাতে হবে। হ্যাঁ, নিচের দিকে তাকাও, হারিয়ে যাবে। ঠিক আছে, এই দেখো এখানে যাবো, এই এই ঠিক আছে, এখানে গেলে তুমি আটকে গেল, তার মানে কি কিছু নেই, তার মানে এদিকে চলো। তারপরে কোথায় চলছে, এখানে চলো, এখানে যাচ্ছি, এখানে যাচ্ছি, এইখানে যাচ্ছি, এখানে রাস্তা নিচের দিকে থাকা, বুঝতে পারলে? আমরা ভুল করে চলো, ঠিক আছে? এই হচ্ছে সিক্রেট। হবে হবে, এইবারই হবে। ভাই এতক্ষণ চেষ্টার পর হচ্ছে। কমপ্লেক্স নাম্বারে প্রথম এখানে করলাম যে এখানে এ, প্রথম যে জিরো আছে, ওটা বেসিক্যালি ওটাকে এ বলে, ওটা রিয়েল পার্ট। ইয়েস, এক্স্যাক্টলি। আমি কি বললাম, কমপ্লেক্স নাম্বারে একটা রিয়েল পার্ট থাকে, একটা ইমাজিনারি পার্ট থাকে। আমরা বুঝবো কি করে কোনটা রিয়েল কোনটা ইমাজিনারি? যেটা নরমাল থাকবে ওটা হচ্ছে এই নরমালের সাথে কিছু থাকবে না, এটা হচ্ছে রিয়েল নাম্বার। যেমন এখানে জিরোটা হচ্ছে প্রথমের জিরোটা, এটা হচ্ছে রিয়েল পার্ট, রিয়েল প্লাস দিয়ে আই এর সঙ্গে যেটা থাকবে, আই দিয়ে, এখানে আমাদের আই দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে ইমাজিনারি। আই ডিনোটস ইমাজিনারি। ইয়েস ইয়েস। তাহলে এ প্লাস আই বি ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে রিয়েল পার্ট আর আই বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে, প্রশ্নটা দেখো, ইফ ইউর ওয়েট অন আর্থ ইজ 60 kg, হোয়াট উড বি ইউর ওয়েট অন মুন? মানে পৃথিবীতে তোমার ওজন যদি 60 কেজি হয়, তাহলে চাঁদে তোমার ওজন কত হবে? তুমি কি বলছো? যে জিতবে সে আমাদের, আমি গিফট দেবো, যে জিতবে আমার তরফ থেকে একটা চকলেট, ইনস্ট্যান্ট চকলেট। আরে বাবা, এখন না, ওর তো শুনি। 30, তুমি বলছো 30, সাক্ষী সবাই একদম 10। চলো আমরা 30-এ লাগাই, একটা 10-এ লাগাই। 10 ও জিতে গেছে, একটা লজেন্স হয়ে গেছে। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান বা চাঁদের রেসপেক্টে, চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের 1/6 ভাগ। আমাদের পৃথিবীতে ওজন 60 কেজি, আর 1/6 দিয়ে গুণ করলে কত হবে? কেটে গেল 10 কেজি। তো এখানে আমরা প্রথমে বলবো যে বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখানো হয়েছে, তাতে এখানে প্রথম বলবো যে এটা টোটালি ফিজিক্সের, এখানে যেহেতু কমিউনিকেশন, আমরা এখন চলে এসেছি ইলেকট্রিসিটিতে। তো এখানটা কাকু, এটা ওই দুটো সংযোগ পদ্ধতি, রাইট, যেটা দেখানো হয়েছে, প্যারালাল কানেকশন। একটা সম্ভবত এখানটাতে করছে, মানে সম্ভবত পুরো সিস্টেম থেকে দেখাচ্ছে, মানে কীভাবে কি ওইখানে করা হবে। হ্যাঁ, বাড়িতে আই থিঙ্ক এটা একদম পাশেরটা প্যারালাল কানেকশন দেওয়া হয়, রাইট। এখানে ফিউজ, এলিমেন্টস অফ ফিউজ। এটা অনেকটা পোস্ট টেলিফোনের মতো লাগছে না? এই জায়গাটা পোস্ট টেলিফোনের মতো, একদম পিলারের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করা থাকবে আর্থিং করে। এই জায়গাটা অনেক আছে, সারাদিন পুরো শেষ করতে হবে। মামা কিছু বলছে, মামা কি দেখছে এটা, মামা কি বলছে এটা শুনে নিও, মামাকে শোনানো জানলা থেকে। হ্যাঁ চলে গেল। ইতিহাসে যখন প্রথম টেলিগ্রাফ চলতো, এটা সেখান থেকে শুরু। হ্যাঁ, এই হচ্ছে ওই যে রিলের যখন এই হচ্ছে, ইংরেজরা যখন মানে আস্তে আস্তে এই করছে, সাঁওতাল পরগনাতে রিলের লাইন ট্রেন বসানো শুরু করছে, তখন তো সিগন্যাল সিস্টেম ছিল না, টেলিগ্রাফ সিস্টেম ছিল। টেলিগ্রাফ সিস্টেমের এটা প্রথম, এটা প্রাইমারি মেশিন। এখান থেকে আস্তে আস্তে এগোচ্ছে। এই যে দেখো ভাস্ট কেবলস, অনেক বড় কেবল ছিল।
এর কেবলের টোটাল একটা চেন ছিল, যে চেনের সাহায্যে ট্র্যাক, তারপর হচ্ছে ওয়াগান, এইগুলো সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করা হতো। মানে এই টোটাল হ্যাঁ হ্যাঁ, টেলিকমের সব 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 টেলিকম দেখে কমিউনিকেশন টেকনোলজি দেখাচ্ছি। এটা হচ্ছে টাইপরাইটারের বা পূর্বপুরুষ ইংলিশে। হ্যাঁ, এটাকে টাইপরাইটারের পূর্বপুরুষ বলা হয়। এগুলো একটা একটা করে সব হ্যাঁ হ্যাঁ, আর ওইটা হচ্ছে প্রথমবার এই যে টেলিগ্রাফের টেকনোলজিকে ইউজ করার পর প্রথম যে আমরা বলতে পারি যে এই টাইপিংয়ের যে প্রথম যে আদি টেকনোলজি এটা টেলিপেজ প্রিন্টার লেখা আছে। হ্যাঁ, টেলিপেজ প্রিন্টার মানে প্রথম লিখিত আকারে যে টেলিগ্রাফের ইউজ হয়েছে সেটা এখান থেকে। আগেকার দিনে যখন কমিউনিকেশন সিগন্যাল হতো, হ্যাঁ ভিডিও বানাচ্ছ? হ্যাঁ, আগেকার দিনে যখন কমিউনিকেশন সিগন্যাল ছিল, ঠিক আছে, এভাবে তুমি যা লিখবে, হুম। ধরো আমি যখন লিখলাম, ঠিক আছে, বিটা ঠিক আছে, লিখলাম, লিখে এন্টার মারলাম, এটা ডট আর ড্যাশ দিয়ে মেসেজটা যাবে, এটাকে বলে মর্স কোড। মর্স। এইখানে বিবেক নামটা এই সিগন্যালে গেল, ডট আর ড্যাশ দিয়ে দেখাবে, বুঝতে না এটা অন্য বুঝতে না, ওই টাইপ শর্টের নাম, এটা কোডের মতন। আবার যখন ডিকোডারে ফেলবে, এই কোডটা থেকে তোমার নামটা, কোডটাতে ভিডিওর নামটাই আছে, মানে কোড দিয়ে যাতে নাম প্রকাশ করা হতো, যাতে প্রাইভেসিটা থাকে। আমার মেসেজ আমি দাদা লিখলাম, তুই ধরে ফেললি, হ্যাঁ রাইট, তুই কিছু বুঝতে পারবে, ডট আর স্ল্যাশ, এর উপরে থাকবে সব, এর উপর থাকবে। এখন আর এগুলো দিতে হয় না, এখন অন্যান্য আর কিছু লাগে না। ভেতরে অনেক আছে, 45 হলো, এটা ডেমো পুরো, ডেমো অনেক আছে ভেতরে। হ্যাঁ, এটা প্রথম মাইক সিস্টেম। হ্যাঁ, আর এইটা হচ্ছে এই যে শব্দের যে বিভিন্ন রকম ফিজিক্সের যে বিভিন্ন রকমের তরঙ্গ এবং তরঙ্গের যে প্রতিরোধ বা হচ্ছে তার যে নচ, যেটাকে নচ বলা হয়, সেই নচের যে কোয়ালিটি, মানে এর মধ্যে সাপোজ মানে হাইপার রয়েছে, তারপর হচ্ছে ওদিকে আরও এখানে যেটা দেখাচ্ছে এই যে গ্রাফটা আমরা করেছি না, এইটার এই যে হাইপার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ওইটা হচ্ছে ডেসিবেল, একদম 0.6, যেটাকে আমরা 6 ডেসিবেল বলি, সেটা পয়েন্টার হিসেবে 6 হচ্ছে হার্জ। এরপর এক্সপোটেনশিয়ালে চলে আসছে হার্জ হচ্ছে ইউনিট ফিজিক্সে, এটা হচ্ছে এক্সপোটেনশিয়ালে ওটার কার্ভটা হচ্ছে মানে কি বলবো, মানে এটাকে মানে পুরো অর্ধচন্দ্রাকৃতিও নয়, আবার পুরোটা উল্টা ইউয়ের মতো নয়, এটা শেপটা হচ্ছে অনেকটা বলা যেতে পারে যে শঙ্খ শেপটা, দেখো শঙ্খের মতো, ঠিক আছে, একটা শঙ্খের মতো শেপ গঠন হয়েছে। এটার টোটালটা হচ্ছে তোমার গ্রাফ, কি বলে, সাউন্ড গ্রাফ বলা হয় এটা টোটালটা। অর্কেস্ট্রা, হ্যাঁ, আন্টি ছবি নেবো, আন্টি ছবি নেই বলছে, না বললে হবে না, আন্টিকে সাউন্ড সিস্টেমের জায়গা। কাকু এটা সাউন্ড গ্রাফ না? হ্যাঁ হ্যাঁ, আর এইটার মধ্যে হলো চাকাটা দিয়ে যে ইয়েটা খুলবে সেটাতে বাজছে। এটা কি ব্যাপার জানো, এখানে বলা হতো এখান দিয়ে সাউন্ড বেরোতো, হ্যাঁ এটা বলার জায়গা, এটা দেখো স্পিকার লেখা আছে, মানে যে বলছে সে এখানে বলতো প্রথমে, বলার পর সেটা যখন এখানে সে সিগন্যালটা ক্যাচ করতো তখন সেটা প্রতিধ্বনিত হতো। হ্যাঁ হ্যাঁ, এইটা ওই যে হিস্ট্রিতে তোমরা পড়েছো না, টেলিগ্রাফ সিস্টেম, হিস্ট্রি নেই না, এটা টেলিগ্রাফ সিস্টেম একটা মডার্ন ভার্সনটা, মানে যখন আর কি আস্তে আস্তে মডিফাই হতে শুরু করলো এরপর, মানে ওখানে তো প্রথমে হ্যান্ডমেড যেগুলো জিনিসপত্র ছিল আমরা দেখলাম, তারপরে মনে হয় এইটা স্বয়ংক্রিয় যে জায়গাটা আসছে আস্তে আস্তে। হ্যাঁ, অপটিক্যাল টেলিগ্রাফি, হ্যাঁ এই দুটোকে নচ টাওয়ার বলা হয়, এই দুটোকে। এটা আমরা পড়ে নিই, এটা হিস্ট্রিতে এটা আমরা প্রথম
ওই যখন সাঁওতাল পরগনা আস্তে আস্তে যখন এই যে রেলের জমি অধিগ্রহণ করা শুরু করছে ব্রিটিশরা, তো তারপর থেকে আস্তে আস্তে যখন মানে টেলিগ্রাফ সিস্টেম মডিফাই হতে শুরু করে স্পিকারের দিকে আসছে আস্তে আস্তে, ওই তারপর আর কি এই সিস্টেমটা এসেছিল, একটা ইকুইলিব্রিয়াম সিস্টেমে চলতো এটা। হ্যাঁ অপটিক্যাল টেলিগ্রাফি। চলো আস্তে আস্তে এটা সুইচ টেলিফোন না, এই যে এটা আগেকার দিনে বাবা যে পোস্ট অফিস, তারপর হচ্ছে এই যে পূর্ত ভবন, এইসব জায়গাতে এই যে এই রিসিভার ছিল তো, হ্যাঁ এই ঘুরিয়ে ঘুরিয়ে করা। হ্যাঁ আমরা পেয়েছি। Daily usages of electricity is over here. So some types of appliances are portraying here by the museum, and এখানে বিভিন্ন রকম মানে বহুমুখী ব্যাপার স্যাপারগুলোকে বলা হয়েছে তুলে ধরার জন্য আর কি। ট্রান্সফর্মার, বাবা এটা হচ্ছে পুরো বজ্রপাতের প্রসেস, এটা জিওগ্রাফিতে আছে আমাদের। আর এই যে কেন এই যে আমরা বজ্রপাতের ঘটনা শুনি, বজ্রপাত কিন্তু আসলে মেঘেদের মধ্যে ঘর্ষণের জন্য হয় না, মাটি থেকে যে ঊর্ধ্বচাপ নিম্নচাপ ওইটার যে কম্বিনেশন, তাতেও একদম নিচে নেগেটিভ তরঙ্গটা উপরে উঠছে, ঠিক আছে, আর উপরে ভারী বাষ্প নিচে নামছে, ওটার যে সংঘর্ষ, সেই সংঘর্ষে মেঘ তৈরি হচ্ছে। সেই মেঘেদের মধ্যে যখন আয়ন মানে হচ্ছে এখানে এই যে প্লাস যেটাকে বলছে সেটা হচ্ছে ক্যাটায়ন, আর মাইনাস যেটা সেটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন আর অ্যানায়নের সংঘর্ষে যে বৈদ্যুতিক তরঙ্গ তৈরি হচ্ছে সেটাতে বজ্রপাতটা ঘটছে। এটা তার টোটাল সিস্টেম বলা হয়েছে, এটা টোটাল সিস্টেম বলা হয়েছে। তখন সেটাকে অ্যাবজর্ব করে তার জন্য বিভিন্ন গাছ দেখবে বলে দরজা হচ্ছে চতুর্দিকে পর্দা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমটা কাজ করে। হ্যাঁ, ওখানে যে ফার্স্ট যে ক্লাস লেখা আছে ওটা নেই, ওটার বাইরের যে কক্ষটা সেটা টোটালটা কিন্তু তরঙ্গের সাহায্যে করে চলে। আর এইটা যেটা বলছেন এটা হচ্ছে এটার মধ্যে পড়ে দিতে হবে, এটাকে বলা হচ্ছে ইলেকট্রোমেকানিজম। তাই না, ইলেকট্রোমেকানিজম সব থেকে বেশি ইউজ করতে হয় আগেকার দিনে নাবিকরা যখন সিস্টেম করবে। আয়ন বিনিময়কে বিভিন্ন বলের সাথে এবং টোটাল যে কাঁটার ঘোড়া এটা হচ্ছে টেকনোলজি আর ওইটা হচ্ছে যখন তো বাস এটাকে বলা হয়নি, সরি টু হিয়ার দ্যাট, বাট দ্য থিং ইজ দ্যাট হিয়ার the electromechanism system is totally explained. Okay,
Here are one of the most crucial scientists describe the procedure. Here is the electroforce system, okay, and these are the ball exams, basically charged balls. So the thing is that noting through the regard, the thing is in this section the wires were made by the tin, or in chemical name plumbum, or the thing is that the ball which was used was metal made of iron, and here are the other things. Here is electrospring system, not electrospring. This is electrospring. Yeah, this is electrospring system, and this is basically the mathematical part. Though mathematical, but still some calculative parts are there, and these are basically the induction system. যখন কারেন্টের বেশি ফ্লো হয়ে যায় তখন থেকে আপনাদের জন্য বেশি ফ্লো হলে কারেন্ট যেখানে যাচ্ছে সেখানে হ্যাঁ হিটটা সার্কিটটা পুড়ে যেতে পারে। The first motor systems. These are basically the prime role of waves, basically converted to AC and DC. They are the classification of waves, and this is the major mechanisms to justify the electro waves. These are the rechargeable batteries and other parts. Shrinking distances and bringing global cultures into Indian locals. Change how we consume content. With the rise of OTT platforms, viewers gained control. Okay, start. এখানে দেখছি এখানে কাছে হ্যাঁ কথা শুনতে হ্যাঁ মেইনলি আমাদের যত রং আছে হ্যাঁ সব তৈরি হয় RGB, আচ্ছা রেড গ্রিন ব্লু, আচ্ছা এই তিনটে রঙকে কম্বাইন করে। ওকে, তাহলে আমি যখন ছবিটা প্রথমে তুললাম, প্রথমে ছবিটা নরমাল কালারিং ছিল, ডিস্ট্রিবিউট করেছি RGB তে, RGB গ্রিন ব্লু, মানে এটা হচ্ছে আমাদের মৌলিক উপাদান রঙের। আচ্ছা, যে কোনো রং তৈরি হয় এই তিনটে রং দিয়ে। আচ্ছা, এবার যখন তিনটে রংকে আমি সেপারেট করেছি, আমার ছবিটা তিন রকম হয়ে গেল। হ্যাঁ, RGB যখন তিনটে রংকে আমি আবার এক করে দিচ্ছি, আমার ছবিটা হয়ে যাবে কালারিং। আমার যে কালারিং ছবিটা আসছে, হ্যাঁ, কেন জিনিসের একটা করে ভ্যালু থাকবে। ঠিক আছে, তিনটে রঙকে মিশিয়ে আমার নরমাল ছবি নর্মাল তিনটে রং মিশে গেল, তিনটে রং মিশে গেল, মিশে ওই ছবিটা এই যে মাঝখানে ছবিটা কালারিং ছবিটা। ঠিক আছে, এই কালারিং এইটাই হচ্ছে বোঝাচ্ছে, এটা হচ্ছে কালারিং, এটা হচ্ছে আমাদের এখানের বিষয়। তিনটে রং মিশে এইখানকার বিষয় হলো এইটা, এবার এইটা কালারিং দাঁড়াবে। এবার এই কালারিংটাকে তুমি যদি আলাদা করতে চাও, এই দেখো এখান থেকে আলাদা হয়ে যাবে। প্রতিবার ঘুরলে আবার দেখো এখানে তিনটে রং, প্রতিটা জিনিসের রং আছে, RGB ভ্যালু আছে। ঠিক আছে, এরকম একটা ছবি তুলবে করে এটাকে এভাবে আলাদা করবে। এইটা হচ্ছে এখানটা ম্যাজিক অফ RGB। প্রতিটা রঙের একটা কম্পোনেন্ট, প্রতিটা রঙের এটা শেখা হলো। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট। এদিকে দেখো,
এটা হচ্ছে ফার্স্ট এই যে টেলিভাইজড টেকনোলজি, এটা দিয়ে এই যে 1984 মানে এটা হচ্ছে যখন যখন স্পেস বিভিন্ন মহাকাশ পরিকল্পনা হচ্ছে তখনকার সময়তে যে ইন্দিরা গান্ধীর যে পরিকল্পনা ওটা হচ্ছে উনি অ্যানাউন্স করলেন অফিসিয়ালি। রাকেশ শর্মা, ইয়েস, রাকেশ শর্মা প্রথম 1984। হ্যাঁ, এটা তো 1945 সালে, এইটা উপরেটা বলছি। রাকেশ শর্মা প্রথম চাঁদে গেছিল 84। এটাকে বলা, এটা ইয়াল্টা সম্মেলন 1945। 3 দেশের প্রেসিডেন্ট ছিলেন, রুশ প্রেসিডেন্ট উইনস্টন চার্চিল, মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট অ্যান্ড স্ট্যালিন হচ্ছে ফ্রম স্ট্যালিনটা আমার এই মুহূর্তে আই থিঙ্ক স্পেন। আর এটা হচ্ছে প্রযুক্তি, এটা হচ্ছে ব্রডকাস্ট আর পোস্টারকে কাজে লাগিয়ে এই যে টিভি অ্যান্ড পলিটিক্স মানে বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো আমরা আর্টিকেল পড়ি সেই আর্টিকেলকে কী করে ডিজিটালি জার্নালে রূপান্তরিত করা হয়, এটা হচ্ছে সেটার প্রসেস। ফার্স্ট অফ অল গুড আফটারনুন টু অল, গুড আফটারনুন, স্টেপস টু সাকসেস। তো এর পক্ষ থেকে আজকে আমরা এসছি BITM, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজিয়াম। তো এখানে আমরা অনেক রকম জিনিসই ভিজিট করেছি এবং সবথেকে বড় কথা হচ্ছে এইখানে আমাদের মোস্ট ফেভারিট থিং স্পোর্টস, প্রত্যেক বাঙালিরই আবেগের একটা জায়গা। এবং এতে আমরা সবার প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন রকম মাল্টিপল সেট রাখা আছে, বাট দ্য থিং ইজ দ্যাট যে এখানে বিভিন্ন ডাইমেনশন থেকে কীভাবে ক্রিকেটকে কন্ট্রোল করা হয় তার ছোটোখাটো একটি মডেল উপস্থাপন করা হয়েছে, রাইট? আর এর আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে RGB প্যাটার্ন, কীভাবে মানে ফটোগ্রাফি কীভাবে কাজ করছে বিভিন্ন ধরনের মিক্সচারে। তো আপনি যদি একবার প্লে করে দেখাতেন। তো আমরা RGB প্যাটার্নে যদি চলে আসি, হ্যাঁ হ্যাঁ তো বেসিক্যালি এটা হচ্ছে হ্যাঁ আমরা বসি ফটো ক্যাপচার করি, হ্যাঁ একদম ফটো ক্যাপচার করলাম। এবার ফটোটা বিভিন্ন ডাইমেনশন দিয়ে মানে যে রং, রঙের মূলত মেন মৌলিক উপাদান মানে মৌলিক রং হচ্ছে RGB মানে রেড, গ্রিন আর ব্লু। তো এটা যখন আমার কালারিং ছবি আছে, ছবিটা আমার কালারিং আসছে, এবার যদি আমি এর ডাইমেনশন দেখতে চাই তো আমরা এই প্যাটার্নটাকে 3টে রঙে আলাদা করবো। করার পরে দেখছি রেড, গ্রিন, ব্লু। কারণ এখানে তোমার রেডটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এক্স্যাক্টলি এদের ভ্যালু হয় 255 করে। মানে যখন আমি এই লাল রং দেখছি মানে হচ্ছে এখানে আর এর ভ্যালু 255, যেখানে কোনো গ্রিন আর ব্লু নেই। না, আমি গ্রিন দেখছি তার মানে হচ্ছে গ্রিনের ভ্যালু 255, যেখানে 0 নাই। গ্রিন ব্লু দেখছি মানে হচ্ছে যেখানে ব্লু এর ভ্যালু 255 মানে যেটা দেখছি সেখানকার এর ম্যাক্সিমাম ভ্যালু 0 থেকে 255 মধ্যে লাই করে। একদম 0 থেকে 255, 0 মানে হচ্ছে সেখানে সেটা নেই, 255 মানে শুধু সেটাই আছে, বাকি রং নেই, বাকিটা নেই। আর এইখানে যদি আমরা দেখি আস্তে আস্তে 3টে রংকে মেশাই, মার্জ হচ্ছে একটা জায়গাতে, মার্জ যদি আমরা করতে পারি, করতে পারলে সেখানে আমরা দেখব আস্তে আস্তে এই 3টে রং মার্জ হচ্ছে হ্যাঁ দেখালে বেসিক্যালি এখানে আমরা কিছু কালার ইমেজ পাচ্ছি। পাচ্ছি, এটা হচ্ছে দেখো 3টে রং মিশে গেল, মিশলো, এখানে মিশে গেল মানে হচ্ছে যে 3টে রঙই এর মধ্যে প্রেজেন্ট আছে, যার ভ্যালু 0 থেকে 255 মধ্যে, অন্য ঠিক আছে, যার ভ্যালু 0 থেকে 255 মধ্যে থাকবে। এই হচ্ছে আমাদের 255 90। আচ্ছা স্যার, আজকে আমরা এসেছি স্টেপস টু সাকসেসের সঙ্গে BITM ভিজিটে। তো স্যার যদি আমরা খুব মানে সৌভাগ্য যে আমরা আপনার মতো একজন মানুষের সঙ্গে এখানে এসেছি এবং আমাদের খুব ভালো লাগছে ভিজিট করে। তো স্যার যদি আপনি স্টেপ টু সাকসেস এবং আপনার পরিচয় দিয়ে যদি আপনি কিছু বলেন যে আমাদের এখানে পারপাস কি, আমরা কি শিখতে পারবো এই জিনিসগুলো নিয়ে। ফার্স্ট অফ অল নমস্কার সবাইকে, হ্যাঁ এখন মোটামুটি গুড নুনই বলতে পারি। তো আমাদের সেন্টারের নাম হচ্ছে সেভ টু সাকসেস।
সেফ টু সাকসেসের আমরা একটা কোচিং ইনস্টিটিউট। আমরা মূলত জুনিয়র সেকশন থেকে শুরু করে আপ টু 12 গ্র্যাজুয়েশন অবধি আমরা ক্লাস করাই। সায়েন্সের ক্লাস আমাদের কাছে হয়ে থাকে, নিট, জয়েন্ট, ক্লাস 8, 9, 10, 11, 12 বোর্ডসের যে কোনো বোর্ডসের ক্লাস আমাদের কাছে হয়। আচ্ছা। তো আজকে আমরা এসেছি আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে, আমাদের ইনস্টিটিউশনে যে স্টুডেন্টরা আছে তাদেরকে নিয়ে বিআইটিএম ভিজিটে। ঠিক আছে, তো সেখানে আমরা আজকে সারাদিন ঘুরছি, ঠিক আছে, ঘুরে বিভিন্ন রকম বিজ্ঞানের জিনিসপত্র দেখছি এবং তাদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করছি যাতে এই যে জিনিসগুলো যেগুলো আমাদের পক্ষে জানা সম্ভব না ঘরে বসে, তাদেরকে নিয়ে এসে তাদেরকে বোঝানো এবং প্রতিটা জিনিসের সাথে ওয়াকিবহাল করানো। কেন বইয়ে পড়লে খালি বইয়ের জিনিসটা খালি ছবি দেখি, সেই ছবিটা যখন আমরা ইনস্ট্রুমেন্টগুলো আমরা আমাদের চোখের সামনে দেখি এবং যদি পরবর্তীকালে এটা কেন হচ্ছে, কি কারণ, বিজ্ঞান সবসময় কারণ খোঁজে। হ্যাঁ, বিজ্ঞান যুক্তি খোঁজে, অন্ধবিশ্বাসকে ছেড়ে যুক্তি খোঁজে। সেই যুক্তিতে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, তারা বিভিন্ন রকম ভাবে ওয়াকিবহাল হয়। পাঠ্য বইয়ের বাইরেও যে একটা বিজ্ঞান হয়, এগুলো সবই পাঠ্য বইয়ের মধ্যেই আছে, কিন্তু তাও নিজের চোখে দেখা, যেটাকে বলে ভিজুয়ালাইজেশন, ওই ভিজুয়ালাইজেশনটা আমরা এখানে করছি এবং সারাদিন থাকবো, থেকে আরো সায়েন্সের যে মজাটা সেই মজাটা নেব। ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ তো বলবো না, তোমাদের অনেক ভালোবাসা, তোমরা আমার থেকে ছোট অনেক, তোমাদের প্রতি অনেক ভালোবাসা যে তোমরা আমার সাথে এসেছো বা আমাদের সাথে আছো। আরো মজা করো, থাকো এবং ভবিষ্যতে আমরা প্রোগ্রামটা আরো করবো। এবং কোনো বন্ধু যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চায়, আমাদের সেন্টারে জয়েন করতে চায়, আমাদের সেন্টারে নাম্বার হচ্ছে 900565685। তো 9007565685। আমি আরেকবার বলছি 9007565685। তো আমাদের নম্বরে কল করবেন, সে কল করলে আমরা কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে ন্যাশনাল নাম্বার। ন্যাশনাল নাম্বার মানে হচ্ছে তোর যে কোনো কিছু নাম্বার, স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ। আর হোল নাম্বার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেগুলো হচ্ছে জিরো থেকে কাউন্ট করে। হ্যাঁ। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ন্যাশনাল নাম্বারে জিরো আসবে না, হোল নাম্বারসে জিরো আসবে, জিরো থেকে কাউন্টিং শুরু হবে। ইন্টিজার্স মানে হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ, মানে নেগেটিভ ইনটু প্লাস ইনটু, মানে নেগেটিভ থেকে পজিটিভ, মানে নেগেটিভ ইনটু তো তাহলে চলবে। ন্যাশনাল নাম্বার মানে ডিভাইড করি না, মূলত সংখ্যা, ইয়েস, পি বাই কিউ আকারে লেখা যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ, ইয়েস। ইরেশনাল নাম্বার, যেগুলো ন্যাশনাল নাম্বার বাদ দিয়ে যেগুলো থাকবে, ইরেশনাল নাম্বার। রিয়েল নাম্বার হচ্ছে যেগুলো বাস্তব সংখ্যা। ন্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার নিয়ে হচ্ছে তো রিয়েল নাম্বার। ইমাজিনারি পার্ট মানে হচ্ছে যেগুলো অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। হ্যাঁ, হ্যাঁ। লাস্ট হচ্ছে কমপ্লেক্স নাম্বার। যে কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে যেখানে একটা রিয়েল নাম্বার থাকবে, একটা ইমাজিনারি পার্ট। যেমন ধর a প্লাস বা something, এগুলো হচ্ছে ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্টস, আর বি দিয়ে থাকবে, বি দিয়ে থাকবে। হ্যাঁ, ছোট ছোট ভিডিও। ডেসিমাল, দশমিক, দশমিক। হ্যাঁ, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, যারা কম্পিউটারে আছে, যাদের কম্পিউটার আছে, ঠিক আছে, এই জায়গাটা আমরা যেটা আসছি নাম্বার সিস্টেমে, যাদের কম্পিউটার, বিশেষ করে ডিজিটাল ইলেকট্রনিক্স এর কম্পিউটারে পার ডিজিটাল গেট যেগুলো থাকে, এই জায়গাটা একটু দেখতে হবে। আচ্ছা, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি। যেমন ডেসিমেল আমরা যেগুলো লিখি 0 1 2 3 4 6 7 করে 9 অবধি আছে, তার মানে কটা সংখ্যা আছে? 10টা। মানে 0 থেকে 9 অবধি 10টা সংখ্যা কিন্তু। হ্যাঁ, 0 1 2 3 4 5 6 7 8 9 10 অবধি। 10টা নেব না, 0 থেকে 9 অবধি যতগুলো সংখ্যা আছে 10টা সংখ্যা আছে, তাই বেস হচ্ছে 10। হ্যাঁ। এবার যদি আছে বাইনারি, বাইনারি কম্পিউটার কিন্তু আমাদের নর্মাল সংখ্যা বোঝে না। কম্পিউটার আমাদের নর্মাল সংখ্যা বোঝে না। কম্পিউটার কি বোঝে? কম্পিউটার বোঝে হচ্ছে 0 আর 1। তাই তোমাকে ধর আমি যদি বলি কম্পিউটারকে 21, কম্পিউটার কিন্তু বুঝবে না। আমাকে ডেসিমেল, 21 কিন্তু ডেসিমেল, বাইনারি কনভার্ট করতে হবে। সেইটা বাইনারি কনভার্ট করলে 0 আর 1 কটা সংখ্যা? দুটো। এর বেস হচ্ছে 2। অক্টাল, অক্টাল মানে হচ্ছে 8। 0 থেকে 7 অবধি যাবে।
আচ্ছা হেক্সাডেসিমেল 16 16 ইয়েস 16 মানে 0 1 2 9 অবধি গেল, তারপরে তো সংখ্যা নেই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে Letters. 1 2 A B C D E F অবধি হ্যাঁ যাবে ইয়েস Yes. বেস হচ্ছে 16 16 একদম এইটা সামথিং ওই সিরিজ অ্যান্ড সিকোয়েন্স এরকম একটা ছিল না, এপিজিপি। হ্যাঁ হ্যাঁ কনভার্জেন্ট সিরিজ জিওমেট্রিক্যাল। যতই করবে স্কোয়ারই হবে। 30 স্কোয়ার কত হয়? 30 × 30 এটা বড় ক্ষেত্র। এটা বড় ক্ষেত্র। এটা বড় ক্ষেত্রে কি হয়? বড় ক্ষেত্রে এটা হচ্ছে মানে বেসিক্যালি অক্ষ কোঅর্ডিনেটেড, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস यस। x এর মান 30, y এর মান 30। 30 এর বড় ক্ষেত্রে ক্ষেত্রফল হয় বাহু গুণ বাহু। তাহলে বাহু গুণ বাহু গুণ কর 900 यस। আচ্ছা আমি 25 এ রাখি। 25 আর 25 625 হবে, একটু কাটাকুটি এদিক এদিক হয়েছে আমাদের, ঠিক আছে? 400 চলে গেছে। 25 আর এখানে 25 রাখলে হবে 625। উপর থেকে তুলি 676, ওই কাছাকাছি মানে, ঠিক তো? আবার যদি আরো নিচের দিকে নামাই, এটা ছোট করি, 10 এ আনলাম, 10 × 10 100। তার মানে বড় ক্ষেত্রের বাহুটা এদিকে x এর দিকে y অ্যাক্সিস। হ্যাঁ গুণ করলে হ্যাঁ রেডিও অ্যাক্টিভিটি বুঝতে। রেডিও অ্যাক্টিভিটি মানে হচ্ছে তেজস্ক্রিয়তা। যখন মানে আমরা পরমাণুর কেন্দ্রকে নিউট্রন থাকে, মানে যেটা নিউক্লিয়াসে থাকে হচ্ছে নিউট্রন আর প্রোটন। এবার ওই নিউট্রন আর প্রোটনের অনুপাত, মানে উপরে নিউট্রন তলায় প্রোটন, হ্যাঁ যখন 1.4 বা কোনো বইতে 1.5ও থাকে, এর বেশি হবে। আবার বলছি, পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটনের অনুপাত 1.4 মতান্তরে 1.5 এর বেশি হবে, তখন সেই মৌলটাকে বলছি রেডিও অ্যাক্টিভ মৌল বা তেজস্ক্রিয় মৌল, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসের ক্ষেত্রে ওরা একটা মানে প্রথমে আলফা, তারপরে বিটা, তারপরে গামা রশ্মি নির্গত করে। আলফা প্রথমে বেরোবে, তারপরে বিটা বেরোবে, তারপরে গামার ভেদন ক্ষমতা বা পেনিট্রেশন পাওয়ার সবচেয়ে বেশি, ঠিক আছে? গামার পেনিট্রেশন পাওয়ার সবচেয়ে বেশি। আর ডিসকভার করেছিল এই যে মেরি কুরি, পিয়ের কুরি আর মাদাম কুরি, ঠিক আছে? পরে মারা গেছিল, এরা নোবেল পেয়েছিল। রাইট। ফিশন মানে আমরা যে প্ল্যানগুলো করছি নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে, মানে আমরা যদি কয়লা খনিতে গেছিলাম তাহলে আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছিল কয়লা অবশ্যই, কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। আরে বাপরে। হ্যাঁ, এই ইউরেনিয়ামকে জ্বালানি, এরকম ইউরেনিয়ামের বল দেখতে পাওয়া যায়, এরকম ছোট ছোট, যেটা আমার ডিউস বল, ক্যাম্বিস বল খেলি ওরকম সাইজের বল আছে, ওটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং সেখানে মারা হয় নিউট্রন দিয়ে। এবার ইউরেনিয়ামকে যখন নিউট্রন দিয়ে আমরা ধাক্কা দেওয়া হয়, তখন বেরিয়াম আর ক্রিপ্টন দুটো ছোট সাব পার্টিকেল বেরোয়, আর তার সাথে 3 অণু আবার নিউট্রন বেরোয়। এবার সেই 3 অণু নিউট্রন আবার গিয়ে আরেকটা ইউরেনিয়ামকে মারে। তার ফলে কি হয়, এই যে ইউরেনিয়াম মানে ইউরেনিয়ামকে ধাক্কা মারলো, বেরিয়াম ক্রিপ্টন হলো, নিউট্রন হলো, আবার নিউট্রন গিয়ে আবার ইউরেনিয়ামকে মারছে। তাহলে কি হয়, এটা চেন আকারে নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে, পাওয়ার প্ল্যান্টে আমরা ওগুলো দেখতে পাই। তাহলে আমার মোটটা উদ্দেশ্য হচ্ছে যে আমার ইলেকট্রিসিটি হোক বা যে কোনো কিছু হোক, এনার্জি, শুধু ইলেকট্রিসিটি বলে না, আমরা যে কোনো কিছু এনার্জি জেনারেট করবো। তাহলে ইউরেনিয়ামকে যখন নিউট্রন দিয়ে মারছি, তাহলে সেখানে বেরিয়াম আর ক্রিপ্টন বেরোচ্ছে, প্লাস 3 মলিকুলস, মাইন্ডেড 3 মলিকুলস নিউট্রন বেরোয়। সেই নিউট্রন গিয়ে আবার ইউরেনিয়ামকে মারবে, আবার বেরিয়াম ক্রিপ্টন বেরোবে, আবার নিউট্রন, মানে এরকম করে পর্যায়ক্রমে ইউরেনিয়াম নিউট্রন দিয়ে মারলো, বেরিয়াম ক্রিপ্টন, আবার গিয়ে 3 অণু নিউট্রন, আবার গিয়ে আরেকটা নিউট্রনকে মারলো। এরকম করে কি হয়,
পর্যায়ক্রমে বিক্রিয়াটা চলতে থাকে, এই জন্য এটাকে বলে চেন রিয়াকশন। চেইন রিয়াকশন, এটাকে বলে চেন রিয়াকশন, ঠিক আছে। আর এটা বেসিক্যালি আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোতে হয়। থ্যাংক ইউ। আচ্ছা, বাদ বাকি বাচ্চারা বলো তো আমরা বেলুন ফাটানোর জন্য কি ব্যবহার করি? পিন, সুইচ, নিডল, মানে কোন শার্প অবজেক্ট। আমার কাছেও সেই মতো একটা শার্প অবজেক্ট রয়েছে, এরকম শার্প, ভেরি শার্প একটা নিডল রয়েছে। এই ধরনের নিডল গুলো আমরা রোড সাইডে কোথাও দেখতে পাই কি? বড়রা এটা বলতে পারবেন, এটা কোথায় দেখা যায় এরকম নিডল গুলো? ওকে, দুজনেরই প্রায় বেলুন হয়ে গেছে। তো আচ্ছা, ওদের জন্য একটু হাততালি হয়ে যাক। আচ্ছা, দুটো বেলুনই ফোলানো হয়েছে। তো এই দুটো যে জিনিস রয়েছে, একটা রয়েছে নিডল এবং একটা রয়েছে বেলুন, এই দুটোর মধ্যে কি রিলেশন বলো তো বাচ্চারা? এরা কি ভালো বন্ধু না শত্রু? এরা কি গুড ফ্রেন্ড অর এনিমি? হ্যাঁ, আর দে গুড ফ্রেন্ড অর এনিমি? এনিমি মানে শত্রু। তো এরা কি এনিমি? এদের মধ্যে কি ফ্রেন্ডশিপ করা যেতে পারে? কি মনে হয়? Let's see, is possible or not? Using scientific technique, it may be possible or not. Let's see. 1, 2 and কি হবে? কানে হাত দিচ্ছ আগেই। দেখো, এদের মধ্যে কিন্তু ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে। গুড ফ্রেন্ডশিপ, হাওয়া তো বেরোবে, বাট ফাটছে না, তাই না? এটা কিন্তু একটা ভিজুয়াল ব্যাপার। তো আমরা কি দেখছি? বেলুন কিন্তু ফাটছে না। ইটস এ পারফেক্ট ফ্রেন্ডশিপ। Where the clappings? হাততালি কোথায়? কিন্তু বেলুন কেন ফাটছে না? বেলুনের দুটো সাইডে যখন আমরা পোলাই কি হয়? বেলুনের দুটো সাইডে একটু ডিপ কালার থাকে, তাই তো? ডিপ কালার মানে কি? রাবারের ম্যাটেরিয়াল বেশি রয়েছে, তার জন্য কিন্তু এটা ফাটছে না। ওকে, এবং এটা যদি আমরা এই দিক থেকে টোটালিটা যদি বেরো করে নিই ইনসার্ট করার ফলে, তারপরেও কিন্তু এটা ফাটছে না। কিন্তু সেম জিনিসটাই যদি আমরা সাইড থেকে করতাম তাহলে কি হতো? সাইডে তো রাবারের ডেনসিটি ভেরি থিন, পাতলা রাবার রয়েছে। সেক্ষেত্রে কি হতো দেখে নেওয়া যাক। 1, 2 and 3, এটা কিন্তু ফেটে যেত। এবং এই বেলুনটা রয়েছে, এবং এটাও যদি আমরা পরে দেখাই একবার, 1, 2 and 3, এটা কিন্তু এক চান্সেই ফেটে যাচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে সেটা হয়নি, কারণ কি? কারণ ওই যে দুটো সাইড বেলুনের রাবারের পরিমাণটা ঠিক থাকার জন্য ওটা ইজিলি এক্সপ্যান্ড করছে না, খুব কুইকলি এক্সপ্যান্ড না করার দরুন ওটা ফাটছে না। ওকে, আমার নেক্সট যে এক্সপেরিমেন্টটা রয়েছে সেটা একটা বেলুনের সাথে রিলেটেড, বাট আমার একটা প্রশ্ন রয়েছে সবার কাছেই। বছরে কি এমন দিন রয়েছে যেটা সবার জন্য স্পেশাল, বাট সেটা আলাদা আলাদা দিনও হতে পারে? মানে কি তোমার জন্য যেটা আলাদা স্পেশাল দিন, বার্থডে, এক্স্যাক্টলি। তো আমি কি চাইছি? সবার বার্থডে একসাথে সেলিব্রেট করতে। তো বাচ্চারা বলো তো কি কি প্রয়োজন সবার বার্থডে সেলিব্রেট করতে গেলে? একসাথে একটা বড় রকমের আয়োজন প্রয়োজন। তো তার জন্য কি কি লাগবে? বেলুন আর কেক, ক্যান্ডেল আর গিফট। পায়েস লাগে না? এখন তো আর কেউ বলেই না পায়েসের কথা, তাই না? ওকে, কিন্তু সেই বেলুনটা একটা ফোলাতে হবে, বড় বেলুন। তার জন্য আমি একজনকে ডেকে নিতে চাই। একজন আসবে এখানে। কি আসবে? এই যে এই ছেলেটি ইয়েলো কালারের। চলে আসবে, চলে আসো না, আবার দেখছি। এটা কিন্তু কোনো কনভেনশনাল ক্লাসরুম নয়। তুমি যেরকম স্কুলে যাও, ক্লাস হচ্ছে, শিডিউল মেনটেন করে, কোশ্চেন করে, টেস্ট হয়, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, এরকম কিছু না তো না। তুমি ঘুরতে এসছো, একটা এনজয় ফেস্টিভ মুড নিয়ে এসছো। তোমার ইন্ট্রোডাকশনটা একটু অডিয়েন্সকে দাও। জিনাই পটেল ফ্রম ক্লাস 4। ওকে, জিনাই, তোমাকে যেটা করতে হবে, আমার কাছে একটা বেলুন রয়েছে। मेरे पास एक বেলুন है, देखो। আচ্ছা, বাদ বাকি বাচ্চারা বলো তো আমরা বেলুন ফাটানোর জন্য কি ব্যবহার করি? পিন, সুইচ, নিডল, মানে কোন শার্প অবজেক্ট। আমার কাছেও সেই মতো একটা শার্প অবজেক্ট রয়েছে, এরকম শার্প, ভেরি শার্প একটা নিডল রয়েছে। এই ধরনের নিডল গুলো আমরা রোড সাইডে কোথাও দেখতে পাই কি? বড়রা এটা বলতে পারবেন, এটা কোথায় দেখা যায় এরকম নিডল গুলো? ওকে, দুজনেরই প্রায় বেলুন হয়ে গেছে। তো আচ্ছা, ওদের জন্য একটু হাততালি হয়ে যাক। আচ্ছা, দুটো বেলুনই ফোলানো হয়েছে। তো এই দুটো যে জিনিস রয়েছে, একটা রয়েছে নিডল এবং একটা রয়েছে বেলুন, এই দুটোর মধ্যে কি রিলেশন বলো তো বাচ্চারা? এরা কি ভালো বন্ধু না শত্রু? এরা কি গুড ফ্রেন্ড অর এনিমি? হ্যাঁ,
আর দ্য গুড ফ্রেন্ড অর এনিমি? এনিমি মানে শত্রু। তো এরা কি এনিমি? এদের মধ্যে কি ফ্রেন্ডশিপ করা যেতে পারে? কি মনে হয়? Let's see. Is possible or not? Using scientific technique, it may be possible or not. Let's see. 1, 2 and কি হবে? কানে হাত দিচ্ছ আগেই। দেখো এদের মধ্যে কিন্তু ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে। গুড ফ্রেন্ডশিপ হাওয়া তো বেরোবে বাট ফাটছে না, তাই না? এটা কিন্তু একটা ভিজুয়াল ব্যাপার। তো আমরা কি দেখছি? বেলুন কিন্তু ফাটছে না। ইটস এ পারফেক্ট ফ্রেন্ডশিপ। বাট দ্য ক্ল্যাপিংস আতালি কোথায়? কিন্তু বেলুন কেন ফাটছে না? বেলুনের দুটো সাইডে যখন আমরা পোলাই কি হয়? বেলুনের দুটো সাইডে একটু ডিপ কালার থাকে, তাই তো? ডিপ কালার মানে কি? রাবারের ম্যাটেরিয়াল বেশি রয়েছে, তার জন্য কিন্তু এটা ফাটছে না। ওকে, এবং এটা যদি আমরা এই দিক থেকে টোটালি এটা যদি বেরো করে নিই ইনসার্ট করার ফলে, তারপরেও কিন্তু এটা ফাটছে না। কিন্তু সেম জিনিসটাই যদি আমরা সাইড থেকে করতাম তাহলে কি হতো? সাইডে তো রাবারের ডেনসিটি ভেরি থিন, পাতলা রাবার রয়েছে। সেক্ষেত্রে কি হতো দেখে নেওয়া যাক। 1, 2 and 3 এটা কিন্তু ফেটে যেত। এবং এই বেলুনটা রয়েছে এবং এটাও যদি আমরা করে দেখাই একবার 1, 2 and 3 এটা কিন্তু এক চান্সেই ফেটে যাচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে সেটা হয়নি। কারণ কি? কারণ ওই যে দুটো সাইড বেলুনের রাবারের পরিমাণটা ঠিক থাকার জন্য ওটা ইজিলি এক্সপ্যান্ড করছে না, খুব কুইকলি এক্সপ্যান্ড না করার দরুন ওটা ফাটছে না। ওকে, আমার নেক্সট যে এক্সপেরিমেন্টটা রয়েছে সেটা একটা বেলুনের সাথে রিলেটেড, বাট আমার একটা প্রশ্ন রয়েছে সবার কাছেই। বছরে কি এমন দিন রয়েছে যেটা সবার জন্য স্পেশাল, বাট সেটা আলাদা আলাদা দিনও হতে পারে? মানে কি তোমার জন্য যেটা আলাদা স্পেশাল দিন বার্থডে, এক্স্যাক্টলি। তো আমি কি চাইছি সবার বার্থডে একসাথে সেলিব্রেট করতে। করলে কি হবে? হাই স্পিডে এয়ার জেট হাওয়া এখান দিয়ে বেরিয়ে আসছে। আর আমার কাছে রয়েছে এরকম একটা বল, অরেঞ্জ কালারের বল। ক্যান ইউ টেল মি দ্য জিওমেট্রিক্যাল শেপ অফ দিস বল? জিওমেট্রি স্ফিয়ার, নট সার্কেল। সার্কেল কিন্তু নয়, তাই না? দ্য সার্কেলের সাথে কি ডিফারেন্স? এক্স্যাক্টলি 2D and 3D, তাই তো? ওকে, তো আমরা এখানে কি করছি? এই হাই স্পিড এয়ার জেটের সামনে যদি বলটাকে রাখি, হোয়াট উইল হ্যাপেন? কি ঘটবে? বলটা ভাসবে। পড়বে না? পড়ে যাবে না? উড়ে চলে যাবে, উড়ে জায়গা মানে আকাশে চলে যাবে উড়ে। কোথায়? কিভাবে উঠবে? এইভাবে উঠবে না এইভাবে উঠবে? কিভাবে উঠবে এটা? উড়কে গির জায়গা। ও বলছে উড়ে আবার পড়ে যাবে, তাই তো? লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং। আমরা দেখে নেওয়া যাক। তো গির নেই যাতা পড়ছে না তো এটা কিন্তু উঠছে, এইভাবে এইভাবে করে উঠছে, তাই না? এটা কিন্তু পড়ছে না। এবং আরেকটা বিষয় আমরা দেখি অনেক ক্ষেত্রে যে বেলুন আমাদের যে ফ্লাইট গুলো এরোপ্লেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, আমরা কি নিচ দিয়ে কোনো পাম্প করে হাওয়া দিয়ে সেটাকে উড়াই? তারপরেও কেন ওটা উঠছে? বা পাখিরা উড়ে যাচ্ছে আকাশে, কিভাবে ওড়ে? এখানে কোনো সায়েন্স রয়েছে। কেউ কি তোমরা ভেবে দেখেছো? পাঞ্চি যা উড়তা है आसमान में कैसे ये क्यों होता है? কেন হয় এটা? পাখার মাধ্যমে তো ওড়ে, কিন্তু এর পিছনে বিজ্ঞান কি রয়েছে? কি সায়েন্স? কি সায়েন্স? আচ্ছা, তো দেখে নেওয়া যাক একটু সায়েন্সটা। যখনই আমরা ব্লোয়ারের সুইচটা অন করছি কি হচ্ছে? একটা হাই স্পিড হাওয়া এখান দিয়ে বেরিয়ে আসছে। যখনই হাই স্পিড হাওয়া তৈরি হয় তখন এয়ার প্রেসার মানে বাতাসের চাপ, ওকে, এয়ার প্রেসার ডিক্রিজ করে। এবং এর ভাইস ভার্সাটাও কারেক্ট। যখন এয়ারের ভেলোসিটি যখন কম থাকে তখন প্রেসার অনেক বেশি থাকে। এবার নেচারের টেন্ডেন্সি কি? এয়ারটাকে সবসময় লো প্রেসার জোন থেকে হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনের দিকে এটাকে ফ্লো করানো। তো এখানে কি হচ্ছে? যখনই একটা হাই প্রেসার হাই ভেলোসিটির একটা এয়ার তৈরি হচ্ছে, প্রেসারটা কিন্তু লো হওয়ার কারণে আশেপাশে সারাউন্ডিংস এয়ার এই জায়গাটা ফিল করার জন্য চলে আসছে এবং এই বলটাকে পুশ করে এইভাবে ফ্লোট করিয়ে রাখছে, ভাসিয়ে রাখছে। এবং সেম জিনিসটা এই যে বেলুন আমি ইউজ করেছিলাম এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল। আমি কি করেছিলাম? অনেকটা দূর থেকে হাওয়া দিয়েছিলাম, যার ফলে একটা লো প্রেসার চ্যানেল তৈরি হয়েছিল এখানে। সারাউন্ডিংস এয়ার এখানে চলে গেল, সাথে সাথে আমার লাংসের যে এয়ার সেটাও এর মধ্যে চলে গেল। একবারই হাওয়া দিয়ে কিন্তু এটা পসিবল ছিল এই কারণে। ওকে, এইটা আমরা বইতে একটা প্রিন্সিপাল নামে পড়ে থাকি, এটাকে বলা হয় বার্নৌলিস প্রিন্সিপাল। ওকে, বার্নৌলিস প্রিন্সিপাল অনুযায়ী কিন্তু এই ধরনের ব্যাখ্যাগুলো আমরা করতে পারি। এটা ফ্লুইড ডাইনামিক্স এর একটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। ওকে, আমার নেক্সট যে এক্সপেরিমেন্টটা রয়েছে তার জন্য দুজনকে আসতে হবে। রেজ ইওর হ্যান্ড প্লিজ। কারা কারা আসবে? দুজন আসতে হবে। চলে আসো, ওই যে চলে আসো, তোমরা দুজনে আসো, দুজনে আসো। ওই কি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, তিনজনে আসো। First give your introduction. Your name and class বলো।
ঐশী, তোমার নাম বলো, তোমার নাম জোর জোর নাম বলো। ক্লাস Television became a window to the world, shrinking distances and bringing global cultures into Indian homes. Change how we consume content. With the rise of OTT platforms, viewers gained control. হিট তৈরি হয়, জুম স্কোয়াতে হিট তৈরি হবে, আই স্কোয়ার তো কি করবে আমাকে বলবে তো এখানে আমরা প্রথমে বলবো যে বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখানো হয়েছে, তাতে এখানে প্রথম বলবো যে এটা টোটালি ফিজিক্সের, এখানে যেহেতু কমিউনিকেশন, আমরা এখন চলে এসেছি ইলেকট্রিসিটিতে। তো এখানটা কাকু এটা ওই দুটো সংযোগ পদ্ধতি, রাইট, যেটা দেখানো হয়েছে প্যারালাল কানেকশন। একটা সম্ভবত এখানটাতে করছে, মানে সম্ভবত পুরো সিস্টেম থেকে দেখাচ্ছে, মানে কীভাবে কি ওইখানে করা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, বাড়িতে আই থিঙ্ক এটা একদম পাশেরটা প্যারালাল কানেকশন দেওয়া হয়, রাইট। এখানে ফিউজ, এলিমেন্টস অফ ফিউজ। এটা অনেকটা পোস্ট টেলিফোনের মতো লাগছে না? এইটা এই জায়গাটা পোস্ট টেলিফোনের মতো, একদম পিলারের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করা থাকবে আর্থিং করে এই জায়গাটা। অনেক আছে, সারাদিন পুরো শেষ করতে হবে। মামা কিছু বলছে, মামা কি দেখছে এটা, মামা কি বলছে এটা শুনে নি হবে। মামাকে শোনানো জানলা আছে কি? হ্যাঁ চলে গেল। ইতিহাসে যখন প্রথম টেলিগ্রাফ জানতো, এটা সেখান থেকে শুরু। হ্যাঁ, এই হচ্ছে ওই যে রেলের যখন এই হচ্ছে, ইংরেজরা যখন মানে আস্তে আস্তে এই করছে, সাঁওতাল পরগনাতে রেলের লাইন ট্রেন বসানো শুরু করছে, তখন তো সিগন্যাল সিস্টেম ছিল না, টেলিগ্রাফ সিস্টেম ছিল। টেলিগ্রাফ সিস্টেমের এটা প্রথম, এটা প্রাইমারি মেশিন। এখান থেকে আস্তে আস্তে এগোচ্ছে। এই যে দেখো ভাস্ট কেবলস, অনেক বড় কেবল ছিল। এর কেবলের টোটাল একটা চেন ছিল, যে চেনের সাহায্যে ট্র্যাক, তারপর হচ্ছে ওয়াগান, এইগুলো সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করা হতো। মানে এই টোটাল হ্যাঁ হ্যাঁ, টেলিকম সব টেলিকম দেখে কমিউনিকেশন টেকনোলজি দেখাচ্ছিল। এটা হচ্ছে টাইপরাইটারের বা পূর্বপুরুষ ইংলিশে। হ্যাঁ, এটাকে টাইপরাইটারের পূর্বপুরুষ বলা হয়। এগুলো একটা একটা করে সূত্র। হ্যাঁ হ্যাঁ, আর ওইটা হচ্ছে প্রথমবার এই যে টেলিগ্রাফের টেকনোলজিকে ইউজ করার পর প্রথম যে আমরা বলতে পারি যে এই টাইপিংয়ের যে প্রথম যে আদি টেকনোলজি এটা টেলিপেজ প্রিন্টার লেখা আছে। হ্যাঁ, টেলিপেজ প্রিন্টার মানে প্রথম লিখিত আকারে যে টেলিগ্রাফের ইউজ হয়েছে সেটা এখান থেকে। আগেকার দিনে যখন কমিউনিকেশন সিগন্যাল হতো, হ্যাঁ ভিডিও বানাচ্ছো? হ্যাঁ, আগেকার দিনে যখন কমিউনিকেশন সিগন্যাল ছিল, ঠিক আছে, এভাবে তুমি যা লিখবে, ধরো আমি যখন লিখলাম, ঠিক আছে, ঠিক আছে, লিখলাম, লিখে এন্টার মারলাম, এটা ডট আর ড্যাশ দিয়ে মেসেজটা গেল। এটাকে বলে মর্স কোড। মর্স। এখানে বিবেক নামটা এই সিগন্যালে গেল, ডট আর ড্যাশ দিয়ে দেখাবে, বুঝতে না ওই টাইপ শর্টার নাম, এটা কোডের মতন। আবার যখন ডিকোডারে ফেলবে, এই কোডটা থেকে তখন নাম, কোডটাতে বিবেক নামটাই আছে, মানে কোড দিয়ে যাতে নাম প্রকাশ করা হতো, যাতে প্রাইভেসিটা থাকে। আমার মেসেজ আমি যখন লিখলাম, তুই ধরে ফেললি। হ্যাঁ, রাইট, তুই কিছু বুঝতে পারবে। ডট আর স্ল্যাশ, ডট আর স্ল্যাশ, ডট আর স্ল্যাশ, এর উপরে থাকবে, এর উপর থাকবে।
এখন আর এগুলি দিতে হয় না, এখন অন্যান্য আরো টেকনোলজি হাই। ভেতরে অনেক আছে, 45 হলো এটা ডেমো পুরো, ডেমো অনেক আছে ভেতরে। হ্যাঁ এটা প্রথম মাইক সিস্টেম, প্রথম মাইক সিস্টেম। হ্যাঁ আর এইটা হচ্ছে এই যে শব্দের যে বিভিন্ন রকম ফিজিক্সের যে বিভিন্ন রকমের তরঙ্গ এবং তরঙ্গের যে প্রতিরোধ বা হচ্ছে তার যে নচ, যেটাকে নচ বলা হয়, সেই নচের যে কোয়ালিটি, মানে এর মধ্যে সাপোজ মানে হাইপার রয়েছে, তারপর হচ্ছে ওদিকে আরও এখানে যেটা দেখাচ্ছে এই যে গ্রাফটা আমরা করেছিলাম, এইটার এই যে হাইপার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ওইটা হচ্ছে ডেসিবেল, একদম 0.6, যেটাকে আমরা 6 ডেসিবেল বলি, সেটা পয়েন্টের হিসেবে 6 হচ্ছে হার্জ। এরপর এক্সপোটেনশিয়ালে চলে আসছে হার্জ হচ্ছে ইউনিট ফিজিক্সে, এটা হচ্ছে এক্সপোটেনশিয়ালে ওটার কার্ভটা হচ্ছে মানে কি বলবো, মানে এটাকে মানে পুরো অর্ধচন্দ্রাকৃতিও নয়, আবার পুরোটা উল্টা ইউয়ের মতো নয়, এটা শেপটা হচ্ছে অনেকটা বলা যেতে পারে যে শঙ্খ শেপটা, দেখো শঙ্খের মতো, ঠিক আছে, একটা শঙ্খের মতো শেপ গঠন হয়েছে। এটা টোটালটা হচ্ছে তোমার গ্রাফ, কি বলে সাউন্ড গ্রাফ বলা হয় এটা টোটালটা। অর্কেস্ট্রা, হ্যাঁ আন্টি ছবি নেবো একটা, আন্টি ছবি নেই বলছে, না বললে হবে, আন্টিকে সাউন্ড সিস্টেমের জায়গা। কাকু এটা সাউন্ড গ্রাফ না? হ্যাঁ এটা তাই। হ্যাঁ আর এইটার মধ্যে হলো চাকাটা দিয়ে দেবে, যে ইয়েটা খুলবে ওইটাতে বাজছে। এটা কি ব্যাপার জানো, এখানে বলা হতো এখান দিয়ে সাউন্ড বেরোতো, হ্যাঁ এটা বলার জায়গা, এটা দেখো স্পিকার লেখা আছে, মানে যে বলছে সে এখানে বলতো প্রথমে, বলার পর সেটা যখন এখানে সে সিগন্যালটা ক্যাচ করতো তখন সেটা প্রতিধ্বনিত হতো। হ্যাঁ হ্যাঁ এইটা ওই যে হিস্ট্রিতে তোমরা পড়েছো না, টেলিগ্রাফ সিস্টেম, হিস্ট্রি নেই না, এটা টেলিগ্রাফ সিস্টেম একটা মডার্ন ভার্সনটা হতো, মানে যখন আর কি আস্তে আস্তে মডিফাই হতে শুরু করলো এরপর, মানে ওখানে তো প্রথমে হ্যান্ডমেড যেগুলো জিনিসপত্র ছিল আমরা দেখলাম, তারপরে মনে হয় এইটা স্বয়ংক্রিয় যে জায়গাটা আসছে আস্তে আস্তে। হ্যাঁ অপটিক্যাল টেলিগ্রাফি, হ্যাঁ এই দুটোকে নচ টাওয়ার বলা হয়, এই দুটোকে, এটা আমরা পড়ে নিই, এটা হিস্ট্রিতে, এটা আমরা প্রথম ওই যখন সাঁওতাল পরগনা আস্তে আস্তে যখন এই যে রেলের জমি অধিগ্রহণ করা শুরু করছে ব্রিটিশরা, তো তারপর থেকে আস্তে আস্তে যখন মানে টেলিগ্রাফ সিস্টেম মডিফাই হতে শুরু করে স্পিকারের দিকে আসছে আস্তে আস্তে, ওই তারপর আর কি এই সিস্টেমটা এসেছিল, একটা ইকুইলিব্রিয়াম সিস্টেমে চলতো এটা। হ্যাঁ অপটিক্যাল টেলিগ্রাফি। এটা সুইচ টেলিফোন না, এই যে এটা আগেকার দিনে বাবা এই যে পোস্ট অফিস, তারপর হচ্ছে এই যে পূর্ত ভবন, এইসব জায়গাতে এই যে এই রিসিভার ছিল, হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে করে, হ্যাঁ আমরাও পেয়েছি। Daily usages of electricity is over here. So some types of appliances are portraying here by the museum, and এখানে বিভিন্ন রকম মানে বহুমুখী ব্যাপার স্যাপারগুলোকে বলা হয়েছে তুলে ধরার জন্য আর কি। ট্রান্সফর্মার, বাবা এটা হচ্ছে পুরো বজ্রপাতের প্রসেস, এটা জিওগ্রাফিতে আছে আমাদের। আর এই যে কেন এই যে আমরা বজ্রপাতের ঘটনা শুনি, বজ্রপাত কিন্তু আসলে মেঘেদের মধ্যে ঘর্ষণের জন্য হয় না, মাটি থেকে যে ঊর্ধ্বচাপ নিম্নচাপ ওইটার যে কম্বিনেশন, তাতেও একদম নিচে নেগেটিভ তরঙ্গটা উপরে উঠছে,
ঠিক আছে, আর উপরে ভারী বাষ্প নিচে নামছে, ওটার যে সংঘর্ষ, সেই সংঘর্ষে মেঘ তৈরি হচ্ছে। সেই মেঘেদের মধ্যে যখন আয়ন মানে হচ্ছে এখানে এই যে প্লাস যেটাকে বলছে সেটা হচ্ছে ক্যাটায়ন, আর মাইনাস যেটা সেটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন আর অ্যানায়নের সংঘর্ষে যে বৈদ্যুতিক তরঙ্গ তৈরি হচ্ছে সেটাতে বজ্রপাতটা ঘটছে। এটা তার টোটাল সিস্টেম বলা হয়েছে, এটা টোটাল সিস্টেম বলা হয়েছে। তখন সেটাকে অ্যাবজর্ব করে, তার জন্য বিভিন্ন গাছ দেখবে বলে দরজা হচ্ছে দুদিকে পর্দা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমটা কাজ করে। হ্যাঁ, ওখানে যে ফার্স্টে যে প্লাস লেখা আছে ওটা নেই, সরকার বাইরের যে পক্ষটা সেটা টোটালটা বিভিন্ন তরঙ্গের সাহায্যে পরিচালনা কাজ করে। আর এইটা যেটা বলছিলাম এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এটা মেকানিক্যাল পয়েন্টটা, এটাকে বলা হচ্ছে ইলেকট্রোমেকানিজম। তাই না, ইলেকট্রোমেকানিজম সব থেকে বেশি ইউজ করতে হয় আগেকার দিনে নাবিকরা যখন সিস্টেম করতে হয়েছিল। আয়ন বিনিময়কে বিভিন্ন বলের সাথে এবং টোটাল যে কাঁটার ঘোড়া এটা হচ্ছে টেকনোলজি আর ওইটা হচ্ছে যখন তো বাস এটাকে বলা হয়নি, সরি টু হিয়ার দ্যাট, বাট দ্য থিং ইজ দ্যাট হিয়ার the electromechanism system is totally explained. Okay, here are one of the most crucial scientists described the procedure. Here is the electroforce system, okay, and these are the ball exams, basically charged balls. So the thing is that noting through the regard, the thing is in this section the wires were made by the tin, or in chemical name plumbum, or the thing is that the ball which was used was metal made of iron, and here are the other things. Here is electrospring system, not electrospring, this is electrospring, yeah, this is electrospring system, and this is basically the mathematical part, though mathematical, but still some calculative parts are there, and these are basically the induction system. যখন কারেন্ট বেশি ফ্লো হয়ে যায় তখন থেকে আপনাদের জন্য বেশি ফ্লো হলে কারেন্ট যেখানে যাচ্ছে সেখানে ঠিক আছে, হ্যাঁ হিটটা সার্কিটটা পুড়ে যেতে পারে।
The first motor systems. These are basically the prime role of waves, basically converted to AC and DC. These are the classification of waves, and this is the major mechanisms to justify the electro waves. These are the researchable batteries and other parts. হবে হবে এইবারই হবে। বা এতক্ষণ চেষ্টার পর হচ্ছে। কমপ্লেক্স নাম্বারে প্রথমে এখানে করলাম যে এখানে এ হ্যাঁ প্রথম যে জিরো আছে জিরো, ওটা বেসিক্যালি ওটাকে এ বলে, ওটা রিয়েল পার্ট। ইয়েস এক্স্যাক্টলি। তো আমি কি বললাম, কমপ্লেক্স নাম্বারে একটা রিয়েল পার্ট থাকে, একটা ইমাজিনারি পার্ট থাকে। Yes. আমরা বুঝবো কি করে কোনটা রিয়েল কোনটা ইমাজিনারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা নরমাল থাকবে ওটা হচ্ছে এই নরমাল নাম্বারের সাথে কিছু থাকবে না, ফার্স্ট এটা হচ্ছে রিয়েল নাম্বার। যেমন এখানে জিরোটা হচ্ছে প্রথমের জিরোটা, এটা হচ্ছে রিয়েল পার্ট। রিয়েল, ইয়েস। প্লাস দিয়ে আই এর সঙ্গে যেটা থাকবে, আই দিয়ে, এখানে আমাদের আই দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে ইমাজিনারি। আই ডিনোটস ইমাজিনারি। ইয়েস ইয়েস। তাহলে এ প্লাস আই বি ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে রিয়েল পার্ট আর আই বিটা হচ্ছে ইমাজিনারি ইমাজিনারি পার্ট।